14 বছর পর কারামুক্ত হলেন জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে ছাড় পান তিনি। এ সময় প্রিয় নেতাকে শুভেচ্ছা জানান হাজারো নেতাকর্মী। শাহবাগে অস্থায়ী মঞ্চে সংবর্ধিত হয়ে আজহারুল ইসলাম বলেন, তিনি এখন স্বাধীন দেশের মুক্ত নাগরিক। ষড়যন্ত্রমূলকভাবে জামায়াত নেতাদের ওপর জুডিশিয়াল কিলিং চালানো হয়েছে বলে অভিযোগ করেন তিনি। এ সময় জামায়াতের আমির দেশবাসীকে দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। বিস্তারিত জানাচ্ছেন খায়রুল ইসলাম। কদিন আগেও ছিল অনিশ্চিত জীবন। মানবতা বিরোধী অপরাধের অভিযোগে মৃত্যুদণ্ডের সাজা কাঁধে নিয়ে দুচোখে বিভীষিকাময় অপেক্ষা। সাথী হারানোর বেদনায় যখন প্রতিটি প্রহর কাটছিল, তখনই এক রায়ে ফিরে আসে জীবনের এক নতুন সূর্যোদয়। রায়ের পরদিন বুধবার সকালে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালের প্রিজন সেল থেকে মুক্তি পান সেই ভাগ্যবান জামায়াত নেতা আজহারুল ইসলাম। নিঃশ্বাস নেন স্বাধীন মুক্ত বাতাসে। বেকসুর খালাস পাওয়া জামায়াত ইসলামের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের মুক্তিতে উচ্ছ্বসিত দলের নেতাকর্মীরা। বলেন, সত্যের জয় কেউ রুখে দিতে পারে না। পরে যোগ দেন শাহবাগে জামায়াত ইসলাম আয়োজিত সংবর্ধনা ও শুভেচ্ছা মঞ্চে। প্রতিক্রিয়ায় আবেগে আপ্লুত হয়ে ন্যায় বিচারের জন্য ধন্যবাদ জানান আদালত সহ জুলাই বিপ্লবের সকল অংশীজনকে। এ সময় জামায়াতের আমির জুলাই হত্যায় জড়িতদের বিচারের দাবি জানিয়ে বলেন, দেশের 18 কোটি মানুষের সম্মিলিত প্রচেষ্টার ফসল ফ্যাসিবাদের পতন। তাই এই সময়ও সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। মুক্তিযুদ্ধের সময় মানবতা বিরোধী অপরাধের মামলায় 2014 সালের 30 ডিসেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজহারের মৃত্যুদণ্ড দিয়ে রায় দেন। পরে দণ্ডাদেশের বিরুদ্ধে 2015 সালের 18 জানুয়ারি আপিল করলেও শুনানি শেষে আপিল বিভাগ মৃত্যুদণ্ড বহাল রেখে রায় দেন। পরে এই রায়ের রিভিউ শুনানি আবেদন করলে আপিল বিভাগ শুনানি শেষে জামায়াত নেতা আজহারুল ইসলামকে খালাস দিয়ে রায় দেন। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। ওয়ালটন আবারও মিলিয়নিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। বিএনপির 3 অঙ্গ সংগঠন ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকা বিভাগীয় তারুণ্যের সমাবেশে দলে দলে যোগ দিচ্ছেন নেতাকর্মীরা। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ঢাকা, ময়মনসিংহ, ফরিদপুর এবং সিলেট 4 সাংগঠনিক বিভাগের সমন্বয়ে দুপুর 2টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও এরই মধ্যে কানায় কানায় ভরে গেছে গোটা এলাকা। এসব বিভাগ থেকে নেতাকর্মীরা যোগ দিয়েছেন সমাবেশে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী মাজহারুল হক মুয়াজ্জির। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। বিএনপির তারুণ্যের সমাবেশ ঢাকায় এক তারুণ্যের উৎসব বলা যায় আজ নয়াপল্টন এবং এর আশপাশের এলাকায়। আমি যদি আপনাকে একটু দেখাই যে এই মুহূর্তে নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যে অবস্থা, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ সকল বিএনপির যে যারা রয়েছেন অঙ্গ সংগঠন, তাদের কিন্তু একটা মিলন মেলায় পরিণত হয়েছে। এবং একই সাথে এখানে ঢাকা, সিলেট, কুমিল্লা এবং ময়মনসিংহ, ফরিদপুর অঞ্চলের যারা রয়েছেন ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, যুব দলের, তারা কিন্তু এসেছেন এবং সকাল থেকে তারা নয়াপল্টনে আসেন এবং তাদের যে তারুণ্যের যে সমাবেশ, সেই তারুণ্যের সমাবেশকে তারা সফল করতে এখানে এসেছেন। সেই আপনি জানেন যে আজ বিএনপির এই আয়োজন যে তারুণ্যের অধিকার প্রতিষ্ঠা, মূলত আজকে তারা এই স্লোগানটা দিয়েছেন যে তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার একটি সমাবেশ হতে যাচ্ছে এটি। এবং সেখানে কিন্তু আমরা দলীয় নেতাকর্মী যারা রয়েছেন তাদের পাশাপাশি আমরা দেখতে পেয়েছি যে স্থানীয় পর্যায়ে নেতাকর্মীদের একটা বিপুল অংশগ্রহণ এখানে রয়েছে। এবং শুধু নয়াপল্টনই নয়, নয়াপল্টন থেকে শুরু করে একেবারে এর আশপাশের এলাকায় কিন্তু ছড়িয়ে গেছে এই অবস্থান। এবং আমরা কিন্তু যেটা দেখতে পেয়েছি, আমরা নিজেরাও আসার সময় আমাদের বেগ পেতে হয়েছে। রাস্তাঘাটে প্রচুর জ্যাম এবং আজ মূলত যারা আসলে বাইরে বের হবেন তাদের এই সড়কটা অ্যাভয়েড করলেই ভালো হয়। এবং আজকে যেহেতু এই সমাবেশে ভারপ্রাপ্ত চেয়ারম্যান দলের তারেক রহমান তিনি যোগ দিবেন, ওনার বক্তব্যের মাধ্যমেই শেষ হবে। আমরা পুরো সময় জুড়ে রয়েছি, দেখা যাক তারেক রহমান কি বলেন এবং তাদের অবস্থানটা কি হয়।
4 দিনের রাষ্ট্রীয় সফরে জাপানে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তাকে বহনকারী ক্যাথেস প্যাসিফিক এয়ারলাইন্সের ফ্লাইটটি সকাল 11টার দিকে টোকিওতে পৌঁছায়। এর আগে গতরাত 2:10 হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জাপানের উদ্দেশ্যে রওনা হন তিনি। জাপান সফরে অধ্যাপক ইউনূসের টোকিওতে আয়োজিত নিক্কেই ফোরামের ফিউচার অফ এশিয়া সম্মেলনে অংশ নেবেন। এছাড়া তার জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেওয়ার কথা রয়েছে। সফরকালে জাপানের বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার সঙ্গে বৈঠক করার পাশাপাশি উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনার পরিকল্পনাও রয়েছে ডক্টর ইউনূসের। সফর শেষে আগামী 31 মে দেশে ফিরবেন প্রধান উপদেষ্টা। লালমনিরহাটের 3 উপজেলার 5 সীমান্ত দিয়ে অন্তত 38 নারী, পুরুষ এবং শিশুকে পুষিনের চেষ্টা চালিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের বাধায় তারা এখন অবস্থান করছেন কাঁটাতারের বেড়ার ভারতীয় অংশে। তারা ভারতের আসামের বাসিন্দা। বিজিবি জানায়, ভোরে আদিতমারি উপজেলার দুর্গাপুরের চৌরাটারি সীমান্ত দিয়ে 13 জন, হাতিবান্ধার বনচৌকি দিয়ে 6 জন এবং পাটগ্রামের আমবাড়ি, পচা ভান্ডার এবং ধবলগুড়ি সীমান্ত দিয়ে 19 জনকে বাংলাদেশে পুষিনের চেষ্টা করেছে বিএসএফ। তবে বিজিবি ও গ্রামবাসীর বাধায় তা ব্যর্থ হয়। এ ঘটনায় উত্তেজনা বিরাজ করছে সীমান্তে। বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে বলেও জানিয়েছেন বিজিবি। শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনকে গ্রেফতার করতে অনেক সময় লেগেছে। তবে সব দুষ্কৃতকারীদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। চেষ্টা করা হইতেছে আস্তে আস্তে সবাই এই দুষ্কৃতিকারী যারা আছে সবারই কিন্তু আইনের আওতায় নিয়ে আসা হবে। যতই দুষ্কৃতিকারী আছে সবারই আইনের আওতায় নিয়ে আসা হবে। এগুলিও কিন্তু আস্তে আস্তে কিন্তু তাদের ধরা হচ্ছে। যে ধরা হচ্ছে না তা না, তাদেরও ধরা হচ্ছে, কাউকেই ছাড় দেওয়া হবে। আন্তর্জাতিক ইন্দো প্যাসিফিক ও উপসাগরীয় অঞ্চলে আমেরিকার মোগলগিরি এবং খবরদারি বন্ধে ঐক্যবদ্ধ হয়েছেন চীনসহ আসিয়ান ও জিসিসি নেতারা। মার্কিন শুল্কনীতি ও আধিপত্যবাদ রুখতে নিজেদের মধ্যে অর্থনৈতিক কূটনীতি জোরদারে একমত হয়েছেন তারা। মালয়েশিয়ায় 46তম আসিয়ান ও জিসিসি সম্মেলনে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক, মিয়ানমারের গৃহযুদ্ধ ও দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক বিরোধ সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডা নিয়েও আলোচনা করেন তারা। বিস্তারিত শরীফুল ইসলামের প্রতিবেদনে। ইন্দোনেশিয়া, সিঙ্গাপুর সহ দক্ষিণ পূর্ব এশিয়ার 10টি দেশ নিয়ে গঠিত আসিয়ানের সাথে উপসাগরীয় দেশগুলোর সম্মেলন চলছে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে। মঙ্গলবার সম্মেলনের সূচনা হয় ঐতিহ্যবাহী আসিয়ান হ্যান্ডশেকের মাধ্যমে। জিসিসিভুক্ত বাহরাইন, কুয়েত, ওমান, কাতার, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত ছাড়াও জোটের বাইরে সম্মেলনে যোগ দিয়েছে চীন। পরে দুই জোটের নেতারা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে ঐক্য বাড়ানো, কৌশলগত অগ্রাধিকার নির্ধারণ ও বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবেলার উপায় নিয়ে আলোচনা করেন। এতে জোরে সোরে উঠে আসে যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক, মিয়ানমারের গৃহযুদ্ধ ও দক্ষিণ চীন সাগরের সামুদ্রিক বিরোধ সহ গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও বৈশ্বিক এজেন্ডা। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধনী বক্তব্যে যুক্তরাষ্ট্রের শুল্ক নীতি এবং আধিপত্যবাদের কড়া সমালোচনা করা হয়। যুক্তরাষ্ট্রের একতরফা শুল্ক আরোপ বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থাকে আরও চাপে ফেলেছে। বহুপাক্ষিকতা ভেঙে পড়েছে আর তার জায়গা নিচ্ছে সুরক্ষাবাদী নীতিমালা। জিসিসি দেশগুলোকে নিয়ে এই অঞ্চলকে বড় শক্তির আগ্রাসন থেকে আমরা নিজেদের সুরক্ষা করব। ট্রাম্প প্রশাসনের চলমান নীতিতে আসিয়ানভুক্ত দেশগুলো 10% থেকে 49% পর্যন্ত মার্কিন শুল্কের শিকার। কিন্তু বড় শক্তিগুলোর অন্যায় আচরণ ও ভূ রাজনৈতিক চাপ মোকাবেলার সক্ষমতা রয়েছে আসিয়ান এবং জিসিসির। আসিয়ানের জন্য শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি সব সময় মুক্ত, যেখানে পণ্য, পুঁজি ও মানুষের অবাধ প্রবাহ রয়েছে।
তবে যুক্তরাষ্ট্রের স্বেচ্ছাচারী সিদ্ধান্তের চাপে এখন সেই ভিত্তিগুলো ভেঙে পড়েছে। এই সম্মেলন শুধু নিজ নিজ দেশের অর্থনীতির জন্য নয়, বরং এই অঞ্চলে আমেরিকার আধিপত্য প্রতিষ্ঠার প্রচেষ্টা রুখে দেবে। চলমান বৈশ্বিক চ্যালেঞ্জের মধ্যেও আসিয়ান ও জিসিসির মধ্যে শক্তিশালী সম্পর্ক গড়ে তোলা এখন সময়ের দাবি। এজন্য দুই জোটের মধ্যে 2024 থেকে 2028 সাল পর্যন্ত একটি যৌথ সহযোগিতা কাঠামো গ্রহণ করেছেন 16টি দেশের নেতারা। শরীফুল ইসলাম, এটিএন বাংলা।